একাদশ শ্রেণীর সমান্তর প্রগতি বা সমান্তর ধারা চ্যাপ্টারটির বিভিন্ন সমস্যাগুলিকে কিভাবে শর্টকাট টেকনিকে সমাধান করা যায়, আজ তার দ্বিতীয় ক্লাস। আজকে আমি তোমাদের যে শর্টকাট ট্রিক্সটি দেখাতে চাইছি তার সাহায্য নিয়ে এইরকম 7 ধরনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে খুবই সহজ পদ্ধতিতে সমাধান করতে পারবে। তো প্রথমেই দেখে নাও কি এমন শর্টকাট ট্রিক্সটি রয়েছে যার সাহায্য নিয়ে এই ধরনের 7টি সমস্যাকে খুবই সহজ পদ্ধতিতে সমাধান করা যাবে। প্রথমেই এই শর্টকাট টেকনিকটির বেসিক কনসেপ্টটি দেখে নাও। যদি কোনো সমান্তর প্রগতির পদ সংখ্যা সসীম হয়, তাহলে পদ সংখ্যা সসীম মানে তার নাম্বার অফ টার্ম ইনফিনিটি হবে না। তার মানে সেক্ষেত্রে প্রগতিটির প্রথম ও শেষ পদগুলিকে আমরা নির্দিষ্ট করতে পারবো। তাহলে কোন সসীম সমান্তর প্রগতির প্রথম ও শেষ এদের থেকে সমদূরবর্তী পদদ্বয়, এখানে সমদূরবর্তী পদদ্বয় বলতে আমি মনে করছি এ থেকে x দূরত্ব সামনের দিকে এগিয়ে গেলাম এবং এল থেকে x দূরত্ব পিছিয়ে গেলাম। তার মানে প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী এই যে পদ দুটি তৈরি হয়ে যাবে, এখানে এটি হয়ে যাবে a প্লাস x এবং এটি হয়ে যাবে l মাইনাস x। এদের সমষ্টি করলে কিন্তু a প্লাস এলই হবে, কারণ a প্লাস এক্স প্লাস এল মাইনাস এক্স সমান কিন্তু a প্লাস এলই, অর্থাৎ এই পদদ্বয়ের সমষ্টি কিন্তু ধ্রুবক এবং এই ধ্রুবকটির মান a যুক্ত l হবে। তাহলে আমরা এক্ষেত্রে a প্লাস এল কে লিখতে পাচ্ছি a প্লাস এক্স প্লাস এল মাইনাস এক্স, যেহেতু এখানে x x ক্যান্সেল করলে a প্লাস এলই পাওয়া যাবে। আবার a প্লাস এক্স প্লাস এল মাইনাস এক্স বলতে বোঝানো হচ্ছে প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদদ্বয়ের সমষ্টি এবং এই সমদূরবর্তী পদদ্বয়ের সমষ্টি a প্লাস এলই হবে। তাহলে এখন আমরা এই কনসেপ্টটি কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করব। তাহলে প্রথম সমস্যাটি কিন্তু এসএনতে বইতে রয়েছে। সমস্যাটিতে বলা হয়েছে 2n+1 সংখ্যক পদ বিশিষ্ট কোন সমান্তর শ্রেণীর মধ্যপদটি m হলে, অর্থাৎ কোন একটি সমান্তর শ্রেণীর 2n+1 সংখ্যক পদ রয়েছে এবং তার মধ্যপদটি m হলে দেখাতে হবে তার 2n+1 সংখ্যক পদের সমষ্টি সমান m × 2n+1। তাহলে যেহেতু সমান্তর প্রগতিটির পদ সংখ্যা 2n+1 অর্থাৎ বিজোড় সংখ্যক পদ রয়েছে, অতএব সমান্তর শ্রেণীটির মধ্যপদটি হবে n+1 তম পদ। কারণ 2n+1 সংখ্যক পদের মধ্যে বাঁ দিকের n সংখ্যক পদ এবং ডান দিকের n সংখ্যক পদের মধ্যবর্তী পদ হবে n+1 তম পদটি। কারণ বাঁ দিকের n সংখ্যক পদের পরের পদটি হবে n+1 তম পদ, ওটি হবে মধ্যপদ। তাছাড়া মধ্যপদটি বের করার উপায়টি হলো পদ সংখ্যা বিজোড় আছে, অতএব এর সঙ্গে 1 যোগ করে অর্ধেক করে দিতে হবে, অর্থাৎ 2n+2 ডিভাইডেড বাই 2 মানে n+1 তম পদ। তাহলে যেহেতু এখানে মধ্যপদটি n+1 তম পদ এবং সেটি হলো m এবং এই মধ্যপদটির আগের পদ a এবং পরের পদ b হলে সেক্ষেত্রে অবশ্যই a প্লাস b এর মান 2m হবে। সুতরাং এই চিন্তা ভাবনা থেকে আমরা খুব সহজেই বলতে পারলাম যে সমান্তর প্রগতিটির মধ্যপদের আগের এবং পরের পদ দুটির সমষ্টি 2m। আবার মধ্যপদের আগের এবং এই পরের সংখ্যা দুটি প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদ, সুতরাং এখান থেকে বলতে পারি প্রথম ও শেষ পদ দুটির সমষ্টি সমান 2m। তাহলে এখন আমরা এই সমান্তর প্রগতিটির প্রথম ও শেষ পদ দুটির সমষ্টি পেয়ে গেছি। এখন আমরা সমান্তর শ্রেণীটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। সুতরাং 2n+1 সংখ্যক পদের সমষ্টি হবে 2n+1/2 অর্থাৎ n/2 গণিত 2m, কারণ প্রথম ও শেষ পদ দুটির সমষ্টি হলো 2m। সুতরাং এই ক্ষেত্রে 2n+1 সংখ্যক পদের সমষ্টি হলো, এখানে 2 2 ক্যান্সেল করে m × 2n+1। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু একেবারে মুখে মুখে দেওয়া হয়ে যাবে। যেহেতু মধ্যপদটি m, অতএব মধ্যপদটির আগের ও পরের সংখ্যা দুটির সমষ্টি হবে 2m, তার মানেই প্রথম ও শেষ পদ দুটির সমষ্টি 2m, অতএব 2n+1 সংখ্যক পদের সমষ্টি হবে 2n+1/2 × 2m, তার মানে m × 2n+1। পরবর্তী সমস্যাতে বলেছে কোন সমান্তর শ্রেণীর n তম পদটি p হলে দেখাও যে তার 2n-1 সংখ্যক পদের সমষ্টি হবে p × 2n-1। তাহলে এই ক্ষেত্রে সমান্তর শ্রেণীটির n তম পদটি p বলা আছে, আবার প্রগতিটির পদ সংখ্যা হলো 2n-1 অর্থাৎ এটি বিজোড়, সুতরাং এর মধ্যপদটি হবে 2n-1 + 1 ডিভাইডেড বাই 2 মানে n তম পদ। আবার এখানে n তম পদটি দেওয়া আছে, সুতরাং মধ্যপদটি হলো n তম পদ এবং সেটি p বলা আছে। তাহলে যেহেতু মধ্যপদটি p হলো, অতএব এই ক্ষেত্রে মধ্যপদটির আগের ও পরের পদ দুটির সমষ্টি হয়ে গেল 2p, ঠিক এটির মতো করে। সুতরাং প্রথম ও শেষ পদ দুটির সমষ্টিও 2p হবে। সুতরাং এই 2n-1 সংখ্যক পদের সমষ্টি হবে 2n-1/2 ইনটু প্রথম ও শেষ পদ দুটির সমষ্টি, অর্থাৎ এটিকে ক্যালকুলেশন করলে এর অ্যান্সার হবে p × 2n-1। এটি প্রমাণ করতে বলা হয়েছিল। পরবর্তী এই ধরনের সমস্যাগুলিও কিন্তু এসএনতে বইতে রয়েছে। এখানে সমান্তর প্রগতিটির n সংখ্যক পদ দেওয়া থাকবে, এখান থেকে শ্রেণীটির মধ্যপদ বা মধ্যপদ দুটি নির্ণয় করতে বলবে বা শ্রেণীটির
পদগুলির সমষ্টি নির্ণয় করতে বলবে। তো এই ধরনের সমস্যাও কিন্তু শর্টকাট ওয়েতে সমাধান করা যাবে। এখানে এই সমান্তর শ্রেণীটির মধ্যপদ বা মধ্যপদ দুটি নির্ণয় করো। তাহলে কেন এই ধরনের কথা বলা হয়েছে? যদি শ্রেণীটির পদ সংখ্যা জোড় হয় তাহলে মধ্যপদ দুটি থাকবে, এবং যদি পদ সংখ্যা বিজোড় হয় তাহলে মধ্যপদ একটি থাকবে। এই জন্য মধ্যপদ বা মধ্যপদ দুটি নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা এই প্রগতিটির পদ সংখ্যা নির্ণয় করব। এর জন্য আগের দিনের সূত্রটিকে ব্যবহার করব। এর n তম পদটি হবে nd প্লাস c। এখানে d বলতে সাধারণ অন্তর, সেটি হলো 3। অতএব এটিকে লিখে দেবো 3n প্লাস, তাহলে 3n এর মান যদি 1 বসানো হয় তাহলে এটি 3 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 2 আছে, অতএব -1 করে 2 করে দেওয়া হলো। অর্থাৎ এর n তম পদটি হলো 3n - 1। আবার যেটির মান দিয়ে আছে 152, এখান থেকে আমরা n এর মান পেয়ে যাবো 51। তাহলে এর পদ সংখ্যা বিজোড়, অতএব এর মধ্যপদ একটি হবে, এবং সেটি হবে 51 যুক্ত 1/2, অর্থাৎ 52/2 তম পদ, অর্থাৎ 26 তম পদটি হবে এর মধ্যপদ। আবার মধ্যপদ দুটির আগের ও পরের পদ দুটির সমষ্টি হবে 2 যুক্ত 152, কারণ এখানে উল্টো দিক থেকে প্রথম ও শেষ পদের সমষ্টি জানা আছে, সেটি হলো 152 যুক্ত 2। সুতরাং মধ্যপদের আগের ও পরের পদ দুটির সমষ্টি হয়ে গেল 152 যুক্ত 2 সমান 154, অর্থাৎ মধ্যপদটি হবে ওই দুটি পদের সমান্তরীয় মধ্যক, অর্থাৎ 152 যুক্ত 2 ডিভাইডেড বাই 2 সমান 77। তাহলে এটি হবে মধ্যপদ। এখন যদি আবার এই শ্রেণীটির পদগুলির সমষ্টি নির্ণয় করি, সেই ক্ষেত্রে যেহেতু পদ সংখ্যা 51 হয়েছে, অতএব পদগুলির সমষ্টি সমান হবে 51/2 ইন্টু 152 যুক্ত 2, বা 51 ইন্টু 152 যুক্ত 2 ডিভাইডেড বাই 2 সমান 51 গুণিত 77 সমান 3927। এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী সমস্যাটি একই ধরনের। এখানে প্রথমে আমরা পদ সংখ্যা নির্ণয় করব। এর জন্য এটিকে nd প্লাস c আকারে সাজাবো। তাহলে এখানে d বলতে বোঝানো হচ্ছে 2.4 বিয়োগ 2 মানে 0.4। তাহলে এর n তম পদটি হবে 0.4 গুণিত n প্লাস, এখানে n এর মানে 1 বসালে হচ্ছে 0.4, তাহলে 2 থেকে 0.4 বাদ দিলে 1.6 হয়, অর্থাৎ এটি হলো n তম পদ, এবং সেটি দেওয়া আছে 10.4। এখান থেকে n এর মান খুব সহজেই পাওয়া যাবে, এটি হয়ে গেল 22। তাহলে যেহেতু পদ সংখ্যা জোড়, অতএব মধ্যপদ দুটি হবে। আবার মধ্যপদ দুটির সমষ্টি সমান হবে 2 যুক্ত 10.4, এবং মধ্যপদ দুটির সমান্তরীয় মধ্যক হবে 2 যুক্ত 10.4 ডিভাইডেড বাই 2 সমান 6.2। তাহলে এই 6.2 এর সাহায্য নিয়ে আমরা মধ্যপদ দুটি নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই 6.2 থেকে এই কমন ডিফারেন্সের অর্ধেক, অর্থাৎ 0.2 যদি বাঁ দিকে যায়, এবং এই 6.2 থেকে 0.2 পরিমাণ যদি ডান দিকে যায়, তাহলে যে সংখ্যা দুটি তৈরি হবে সে সংখ্যা দুটি হবে এই সমান্তর প্রগতিটির মধ্যপদ দুটি। আর সমান্তর শ্রেণীর পদগুলির সমষ্টি হবে, এখানে যেহেতু পদ সংখ্যা 22, অতএব 22/2 ইন্টু 2 প্লাস 10.4, এটি হবে সমান্তর শ্রেণীটির পদগুলির সমষ্টি, এবং এটির উত্তর হলো 136.4। পরবর্তী সমস্যা বলি যে দুটি ধনাত্মক রাশি a ও b এর সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল A। তাহলে দুটি ধনাত্মক রাশি a ও b এর সমান্তরীয় মধ্যক হচ্ছে a। আবার বলা হয়েছে যদি a ও b এর মধ্যবর্তী n সংখ্যক সমান্তরীয় মধ্যকের সমষ্টি s হয়, অর্থাৎ a ও b এর মধ্যবর্তী n টি সমান্তরীয় মধ্যক রয়েছে, তাদের সমষ্টিটাকে s বলা হয়েছে। তাহলে দেখাও যে s বাই a সমান n হবে। তাহলে a ও b এর সমান্তরীয় মধ্যকে এখান থেকে আমরা লিখতে পারবো 2a সমান a প্লাস b। আবার এখানে a ও b এর মধ্যবর্তী n সংখ্যক সমান্তরীয় মধ্যকের সমষ্টি s বলা হয়েছে, অর্থাৎ a ও b কে বাদ দিয়ে যে a ও b এর মাঝে n সংখ্যক সমান্তরীয় মধ্য রয়েছে তাদের সমষ্টি সমান s। তার মানে ওখানে n সংখ্যক পদ থাকায় সেই সমষ্টিটি সমান হয়ে যাবে n/2 ইন্টু ওই প্রগতিটির প্রথম পদ, অর্থাৎ a প্লাস d, এবং শেষ পদ সেটি হলো b মাইনাস d, যেখানে d হলো এই প্রগতিটির সাধারণ অন্তর। তাহলে এই n সংখ্যক পদ বিশিষ্ট সমান্তরীয় প্রগতিটির প্রথম পদটি হলো a প্লাস d, এবং শেষ পদটি হলো b মাইনাস d। সুতরাং এখন যদি আমরা d গুলিকে ক্যান্সেল করে দিই, তাহলে এই সমষ্টিটির মান হয়ে যাবে n/2 ইন্টু a প্লাস b। আবার এই a প্লাস b এর মান দেওয়া আছে 2a, অতএব s এর মান হয়ে গেল na। অতএব এখান থেকে n এর মান পেয়ে যাবো s বাই a। এটি প্রমাণ করতে বলা হয়েছিল। পরবর্তী সমস্যাটিও এসএনতে বইতে রয়েছে। সমস্যাটিতে বলা হয়েছে a1 a2 a3 a40 সমান্তর বহুদিভুক্ত, এবং a1 প্লাস a5 প্লাস a15 যুক্ত a26 যুক্ত a36 যুক্ত a40 সমান 105 হলে সমান্তর শ্রেণীটির সমষ্টি কত? তাহলে সমান্তর শ্রেণীটির সমষ্টি বলতে এখানে এই পদগুলির সমষ্টি কথা বলা হয়েছে, যেখানে এই পদগুলির সমষ্টি দেয়া আছে। এখানে এই সমষ্টিটিকে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যেভাবে পদগুলিকে রাখা হয়েছে সেক্ষেত্রে এই a1 আর a40 এর জন্য
এই 40 যুক্ত 1 মানে এটি হলো 41, আবার এখানে 36 যুক্ত 5 সমান 41 এবং 26 যুক্ত 15 এটির সমষ্টিও 41। সুতরাং a1 a40, a5 a36, a15 a26 এরা প্রথম ও শেষ দিক থেকে সমদ্রবর্তী পদ। তাহলে কি করে বুঝলাম এগুলি প্রথম ও শেষ দিক থেকে সমদ্রবর্তী পদ? কারণ এক্ষেত্রে এই সমষ্টিগুলো অর্থাৎ 40 যুক্ত 1, 36 যুক্ত 5, 26 যুক্ত 15 এদের সমষ্টিগুলো সেম, তাই এরা প্রথম ও শেষ দিক থেকে সমদ্রবর্তী। তাহলে এই সমষ্টিগুলো সমান হয় তোমরা জানো। সুতরাং আমরা এই সমষ্টিটিকে এইভাবে সাজিয়ে লিখতে পারবো a1 যুক্ত a40, a5 যুক্ত a36, a15 যুক্ত a26। এখন যেহেতু এগুলো প্রত্যেকই সমান, অতএব এই সমষ্টি লিখতে পারবো 3 ইন্টু a1 প্লাস a40। এখানে এটিকেও a1 প্লাস a40 বলা যাচ্ছে এবং এটিকেও a1 প্লাস a40 বলা যাচ্ছে, অতএব এটি হলো 3 ইন্টু a1 প্লাস a40। এর মান দেওয়া আছে আবার 105, অতএব a1 প্লাস a40 এর মান হয়ে গেল 105/3 সমান 35। অতএব সমান্তর পদ্ধতির এই 40টি পদের সমষ্টি হবে 40/2 ইন্টু a1 প্লাস a40। তাহলে a1 প্লাস a40 এর মান 35, অতএব শ্রেণীটির সমষ্টি হয়ে গেল 700। পরবর্তী শেষ 7 নম্বর সমস্যা বলা হয়েছে এই সংখ্যাগুলি সমান্তর প্রতিভুক্ত এবং এর জন্য a3 প্লাস a5 প্লাস a8 প্লাস a14 প্লাস a17 প্লাস a19 সমান 198 হলে সমান্তর শ্রেণীটির সমষ্টি কত? অর্থাৎ এখানে এই পদগুলির সমষ্টি জানতে চাওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো 19 যুক্ত 3 এর মান 22, আবার 17 যুক্ত 5 এর মানও 22, আবার 14 যুক্ত 8 এর সমষ্টিও 22। অতএব আমরা এক্ষেত্রে a1 a19, a5 a17 এবং a8 a14 এগুলিকে প্রথম ও শেষ থেকে সমদ্রবর্তী পদ হিসেবে ভাবতে পারি এবং এদের সমষ্টিগুলি সেম হবে এবং সেই সমষ্টিটির মান হবে এক্ষেত্রে a1 যুক্ত a21 এই প্রথম পদ যুক্ত শেষ পদের সঙ্গে সমান হবে। তাহলে এখানে আগের সমষ্টি থেকে এটি একটু আলাদা, ওখানে প্রথম পদ শেষ পদটি এই সমষ্টির মধ্যে এসে গেছিল, এখানে কিন্তু এটিকে আনা হলো। তাহলে এখন যদি আমরা এটিকে এইভাবে সাজিয়ে লিখি a3 যুক্ত a19, a5 যুক্ত a17, a8 যুক্ত a14 এবং এদের প্রত্যেকটিরই মান যেহেতু a1 যুক্ত a21, অতএব এইটিকে লেখা যাবে 3 ইন্টু a1 যুক্ত a21 এবং এর মান দেওয়া আছে আবার 198, অতএব a1 যুক্ত a21 এর মান হবে 198/3 মানে 66। এখন যদি আমরা এই শ্রেণীটির সমষ্টি নির্ণয় করি সেক্ষেত্রে 21টি পদের সমষ্টি হবে 21/2 গুণিত প্রথম পদ যুক্ত শেষ পদ। তাহলে প্রথম পদ যুক্ত শেষ পদ সমান 66, অতএব শ্রেণীটির সমষ্টি হবে 693।